হুম। আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা আজ এমন একটা বইয়ের পাতা উল্টাতে যাচ্ছি। যা আসলে শুধু আইনের শুষ্ক কিছু ধারা বা উপধারার মধ্যে সীমাবদ্ধ নয়। একদমই তাই। মানে এটি ইতিহাস, সমাজনীতি, অর্থনীতি আর মানুষের মনস্তত্ত্বের এক দারুণ গল্প বলে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল গৌসুল আলম রচিত অত্যন্ত তথ্যবহুল একটি বই, মুসলিম আইন। আর আজকের এই আলোচনার লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। রাইট। ভারতীয় উপমহাদেশে এই মুসলিম আইনের ঐতিহাসিক বিবর্তন ঠিক কিভাবে ঘটেছে, এর ভেতরকার মূল দর্শনগুলো কি, এসব নিয়ে আমরা কথা বলবো। আর সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা নিয়ে আমরা গভীরে যাব তা হল বিভিন্ন চিন্তাধারা, বিশেষ করে সুন্নি বা হানাফি এবং শিয়া আইনের মাঝে পারিবারিক ও উত্তরাধিকার সংক্রান্ত বিধানে যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে সেটি। হ্যাঁ, এবং সেই পার্থক্যগুলো কিভাবে সমাজে আইনি নিশ্চয়তা বা ক্ষেত্রবিশেষে অস্পষ্টতা তৈরি করে, সেটাই আমরা উন্মোচন করব আজ। যারা আইনের এই মৌলিক বিষয়গুলোর সাথে আগে থেকেই কিছুটা পরিচিত, তাদের জন্য আজকের এই আলোচনাটি হতে যাচ্ছে চেনা আইনের অচেনা এবং সূক্ষ্ম ব্যাখ্যামূলক দিকগুলো নিয়ে দারুণ একটা বুদ্ধিবৃত্তিক যাত্রা। তো শুরুতেই যদি বলি, এই যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো, আমরা যখন কোনো আইনি ব্যবস্থার কথা ভাবি, তখন অনেক সময় মনে হতে পারে এটি হয়তো অত্যন্ত অপরিবর্তনশীল বা কেবলই কিছু কঠোর নিয়মের বেড়াজাল। কিন্তু যদি আমরা একটু পেছনের দিকে ফিরে তাকাই, তাহলে বুঝতে পারব এটি মূলত একটি ঐতিহাসিক আর সামাজিক বিবর্তনের জীবন্ত দলিল। শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজ কিভাবে পরিবর্তিত হয়েছে, মানুষের বেঁচে থাকার সমীকরণ কিভাবে বদলেছে, ঠিক তার একটা সুস্পষ্ট প্রতিচ্ছবি এই আইনের প্রতিটি স্তরে লুকিয়ে আছে। বিশেষ করে যখন আমরা ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে কথা বলছি, তখন এই বিবর্তনের গল্পটা আরও বেশি নাটকীয় হয়ে ওঠে। ইতিহাস থেকে তো আমরা দেখেছি ব্রিটিশরা কিভাবে এই ভূখণ্ডে তাদের শাসন কায়েম করেছিল, কিন্তু আইনের ক্ষেত্রে তাদের ভূমিকাটা ঠিক কেমন ছিল? শুরুতে তো মনে হয় ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে স্থানীয়দের ধর্মীয় বা ব্যক্তিগত আইনে খুব একটা হস্তক্ষেপ করতে চায়নি, তাই না? একদমই তাই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই অঞ্চলে তাদের শাসন পাকাপোক্ত করছে, তখন তাদের প্রাথমিক নীতিই ছিল স্থানীয় মানুষের ধর্ম আর পারিবারিক আইনে কোনোভাবে নাক না গলানো। কিন্তু ১৭৯০ সালের পর থেকে দৃশ্যপট বদলাতে শুরু করে। ব্রিটিশ বিচারকরা যখন পারিবারিক ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলোতে মুসলিম আইন প্রয়োগ শুরু করলেন, তখন অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হল। মানে বিচারকের আসনে বসে আছেন একজন ব্রিটিশ, যিনি পড়াশোনা করেছেন ইংল্যান্ডের কমন ল বা ইংরেজি আইনি ধ্যানধারণার ওপর। রাইট। আর তাকে বিচার করতে হচ্ছে এমন একটি সমাজের আইন যার ভিত্তি দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ভিন্ন একটি ধর্মীয় এবং প্রথাগত দর্শনের ওপর। এটা তো একটা বিশাল কালচারাল ক্ল্যাশ। অবশ্যই। ব্রিটিশ বিচারকরা স্থানীয় মুসলিম আইন বিশারদ বা মুফতিদের সাহায্য নিতেন ঠিকই, কিন্তু চূড়ান্ত রায় দেওয়ার সময় তারা নিজেদের চশমা দিয়েই বিষয়গুলোকে ব্যাখ্যা করতেন। আর এই যে ব্রিটিশ বিচারকদের মাধ্যমে মুসলিম আইন প্রয়োগের একটি নতুন মিশ্র ধারা তৈরি হলো, একেই তো আইনি ইতিহাসে অ্যাংলো মোহামেডান ল বলা হয়, তাই না? ঠিক ধরেছেন। তাহলে এই যে ব্রিটিশ বিচারকরা যখন নিজেদের কমন লয়ের চশমা দিয়ে মুসলিম প্রথা বিচার করতে গেলেন, তখন কি কোনো বড় ধরনের আইনি জটিলতা বা মতাদর্শগত সংঘাত তৈরি হয়েছিল? মারাত্মক জটিলতা তৈরি হয়েছিল, কেননা দুটি আইনি ব্যবস্থার মৌলিক দর্শন ছিল একেবারেই আলাদা। এর সবচেয়ে বড় এবং যুগান্তকারী উদাহরণ হল ১৮৯৪ সালে প্রিভি কাউন্সিলের একটি বিখ্যাত মামলা। মামলাটার নামটা যেন কি ছিল? আবুল ফাতা মোহাম্মদ ইসহাক বনাম রসময় ধর চৌধুরী। হ্যাঁ, আবুল ফাতা মামলা। এই মামলাটি মুসলিম প্রথাগত আইনের সাথে ব্রিটিশ আইনি কাঠামোর সরাসরি সংঘাতের সবচেয়ে নিখুঁত একটি দৃষ্টান্ত। তো এই মামলাটিতে আসলে কি ঘটেছিল? কেন এটি আইনি ইতিহাসে এত গুরুত্বপূর্ণ? এই মামলার মূল বিষয়বস্তু ছিল পারিবারিক ওয়াকফ, যাকে আইনি ভাষায় ওয়াকফ আলাল আউলাদ বলা হয়। বিষয়টিকে যদি আজকের দিনের ভাষায় সহজ করে বলি, তবে এটি মূলত একটি ফ্যামিলি ট্রাস্ট ফান্ডের মতো, তাই তো? একদম। মুসলিম সমাজে এটি একটি অত্যন্ত জনপ্রিয় প্রথা ছিল। একজন ব্যক্তি তার সম্পত্তি আল্লাহর নামে ওয়াকফ করে দিতেন, কিন্তু শর্ত জুড়ে দিতেন যে ওই সম্পত্তির যে আয় বা মুনাফা আসবে, সেটি অনন্তকাল ধরে তার বংশধরেরা ভোগ করবে।
হ্যাঁ, এর মূল উদ্দেশ্য ছিল পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো অর্থাভাবে পথে না বসে, তার একটি স্থায়ী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু 1894 সালে ব্রিটিশ আদালত এই ওয়াকফ আলাল আওলাদকে পুরোপুরি বাতিল ও অবৈধ ঘোষণা করে। কিন্তু কেন? ব্রিটিশদের তো এতে কোনো সরাসরি ক্ষতি হওয়ার কথা নয়। একটা মানুষ তার পরিবারের জন্য সম্পত্তি রেখে যাচ্ছে, এতে আইনি সমস্যা কোথায় ছিল? সমস্যাটা ছিল ব্রিটিশদের সম্পত্তি সংক্রান্ত দর্শনে। ইংরেজি কমন লতে একটি অত্যন্ত কড়া নীতি আছে যাকে বলা হয় রুল অ্যাগেনস্ট পারপিউটিউইটি, বা সম্পত্তি অনন্তকালের জন্য আটকে রাখার বিরুদ্ধে নীতি। ও, বুঝতে পারছি। মানে ব্রিটিশদের ধারণা ছিল সম্পত্তি হলো অর্থনীতির মূল চালিকা শক্তি। রাইট। এটি সবসময় কেনাবেচা বা হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। যদি কোনো সম্পত্তি অনন্তকালের জন্য একটি পরিবারের হাতে আটকে থাকে এবং সেটি বিক্রি করা বা হস্তান্তর করা নিষিদ্ধ হয়ে যায়, তবে তা পুঁজিবাদের অবাধ প্রবাহ আর অর্থনীতির জন্য ক্ষতিকর। ঠিক তাই। ব্রিটিশ বিচারকরা বললেন এই ধরনের ওয়াকফ মূলত ধর্মের মোড়কে সম্পত্তিকে চিরস্থায়ীভাবে আটকে রাখার একটা ফন্দি মাত্র। তাই তারা এটি বাতিল করে দিলেন। এর ফলে তো তৎকালীন মুসলিম সমাজে একটা বিশাল ধাক্কা লাগার কথা, কারণ সাধারণ মানুষের কাছে তো এটা শুধু অর্থনীতির সূত্র নয়, এটা তাদের কয়েক প্রজন্মের অর্থনৈতিক সুরক্ষার একটা প্রথাগত অধিকার ছিল। ঠিক সেটাই ঘটেছিল। পুরো উপমহাদেশের মুসলিম সমাজে মারাত্মক অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়। তারা অনুভব করেন যে তাদের পারিবারিক সুরক্ষার সবচেয়ে বড় আইনি রক্ষা কবচটি ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছে। এর ফলে সমাজে তো এক ধরনের গভীর আইনি অস্পষ্টতা আর নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার কথা। অবশ্যই, অনেক পরিবার তাদের সম্পত্তি নিয়ে চরম আইনি জটিলতায় পড়ে যায়। কিন্তু এই যে বাইরে থেকে চাপিয়ে দেওয়া আইনি কাঠামোর সাথে ভেতরে সামাজিক রীতির এত বড় একটা ধাক্কা, এর তো নিশ্চয়ই কোনো সমাধান হয়েছিল শেষ পর্যন্ত। দীর্ঘ আন্দোলনের পর এই সংঘাতের সমাধান এসেছিল আইন প্রণয়নের মাধ্যমে। সমাজের এই ব্যাপক অসন্তোষ দূর করার জন্য শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার পিছু হটতে বাধ্য হয়। আর তখনই 1913 সালে সেই বিখ্যাত আইনটা পাশ হয়। হ্যাঁ, মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট। এই আইনের মাধ্যমে মুসলমানদের পারিবারিক ওয়াকফ করার অধিকার পুনরায় আইনি বৈধতা পায়। এটি ছিল একটি বিশাল বিজয়। শুধু তাই নয়, এর ধারাবাহিকতায় এই আইনি নিশ্চয়তা বিধানের প্রক্রিয়া চলতেই থাকে, তাই না? একদম। পরবর্তীতে 1937 সালের শরীয়ত আইন এবং 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন বা দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট এর মতো যুগান্তকারী আইনগুলো পাশ হয়। এই আইনগুলোর সবচেয়ে বড় অবদান তো এটাই যে এগুলো অস্পষ্ট প্রথাগত রীতির ওপর ব্রিটিশ বিচারকদের মন গড়া ব্যাখ্যার সুযোগ বন্ধ করে দেয়। রাইট। এবং পারিবারিক আইনে একটি সুনির্দিষ্ট আইনি নিশ্চয়তা বা লিগ্যাল সার্টেনিটি নিয়ে আসে। ইতিহাস থেকে তো দেখলাম ব্রিটিশরা কিভাবে এই আইনে হস্তক্ষেপ করেছিল এবং পরবর্তীতে আইন প্রণয়নের মাধ্যমে কিভাবে তার সমাধান হয়। কিন্তু একটা বিষয় ভাবার মতো। কোনটা? 1400 বছর আগে তৈরি হওয়া একটা আইন আধুনিক সমাজে এসে কিভাবে প্রাসঙ্গিক থাকছে। যারা এই আইনের ভিত্তি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে এর প্রধান কয়েকটি স্তম্ভ আছে। কিন্তু যখন একেবারে নতুন কোনো সমস্যা আসে তখন এই পুরনো কাঠামো কিভাবে কাজ করে। খুব চমৎকার একটা জায়গা এটি। মূলত মুসলিম আইনের প্রধান 4টি স্তম্ভের কথা আমরা সবাই জানি। আল কুরআন, সুন্নাহ বা হাদিস, ইজমা যার অর্থ আইন বিশারদদের ঐক্যমত্য, এবং কিয়াস অর্থাৎ যৌক্তিক অনুমান। এই ইজমা এবং কিয়াসি মূলত আইনটিকে যুগের সাথে তাল মিলিয়ে চলার শক্তি দেয়। হ্যাঁ, কিন্তু যখন এমন কোনো নতুন এবং জটিল পরিস্থিতি তৈরি হয় যার সরাসরি বা সুস্পষ্ট কোনো সমাধান এই 4 মূল উৎসে পাওয়া যায় না, তখন একটি বিশেষ নীতি প্রয়োগ করা হয়। আর সেটি হল ন্যায়পরায়ণতা, সুবিচার ও সুসৎ বিবেচনা বা ইকুইটি, জাস্টিস অ্যান্ড গুড কনসায়েন্সের নীতি। ঠিক। এই বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। সুবিচার বা ন্যায়পরায়ণতার এই নীতিটা আসলে বাস্তবে কিভাবে প্রয়োগ হয়? ধরুন, আইনের আক্ষরিক বা কঠোর প্রয়োগ করতে গিয়ে দেখা গেল সেটি কোনো একটি নির্দিষ্ট পরিস্থিতিতে চরম অমানবিক বা অবিচারের জন্ম দিচ্ছে। তখন বিচারকরা কেবল অন্ধভাবে আইনের ধারা অনুসরণ না করে সাধারণ বুদ্ধি, বিবেক এবং ন্যায় বিচারের মানদণ্ড ব্যবহার করে একটি ভারসাম্যপূর্ণ রায় দিতে পারেন। এটি মূলত আইনের আত্মাকে বাঁচিয়ে রাখার একটা পদ্ধতি। এই নীতিটি প্রমাণ করে যে এই আইনি ব্যবস্থাটি কোনো বদ্ধ জলাশয় নয়,
বরং যুগোপযোগী হওয়ার দারুণ একটা নমনীয়তা এর ভেতরেই লয়ে গেছে। একদমই তাই। তার মানে আইনের নিজস্ব একটা মানবিক সত্তা আছে, যা পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে। ইতিহাস আর আইনের ভিত্তি তো বুঝলাম, কিন্তু যখন আমরা একেবারে সাধারণ মানুষের ড্রয়িং রুমের কথায় আসি, পারিবারিক সম্পত্তির ভাগাভাগির কথা বলছেন তো? হ্যাঁ, সেখানে তো মতাদর্শের একটা বিশাল প্রভাব আমরা দেখতে পাই, বিশেষ করে উত্তরাধিকারের ক্ষেত্রে। হানাফি এবং শিয়া আইনের মধ্যে যে পার্থক্য, সেটা তো রীতিমতো অবাক করার মতো। আকাশ পাতাল তফাৎ বলতে পারেন। একই ধর্ম, একই ঐশী উৎস, অথচ সম্পত্তির অধিকারের ক্ষেত্রে দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই জায়গাটি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি আকর্ষণীয়। হানাফি এবং শিয়া আইনের উত্তরাধিকার নীতির দিকে গভীরভাবে তাকালে আমরা মূলত দুটি ভিন্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এবং আর্থসামাজিক কাঠামোর প্রতিফলন দেখতে পাই। হানাফি বা সুন্নি আইনের দৃষ্টিভঙ্গিটা যদি আগে ধরি, তাহলে আমাদের ফিরে যেতে হবে প্রাক ইসলামিক আরবের কঠিন মরুভূমির জীবনে। সেই প্রাচীন আরবের কঠোর এবং বিপদসংকুল জীবনে একটি গোত্র বা উপজাতিকে রক্ষা করার পুরো দায়িত্ব থাকত পরিবারের বা গোত্রের পুরুষ সদস্যদের ওপর। যুদ্ধ করা, গোত্রের সম্পদ রক্ষা করা, বাইরের আক্রমণ ঠেকানো, সবকিছুই তারা করত। ঠিক সেই চিন্তাধারা এবং সামাজিক বাস্তবতার উপর ভিত্তি করে হানাফি আইনে পুরুষসূত্রীয় আত্মীয়দের একটি বিশাল অর্থনৈতিক ভূমিকা দেওয়া হয়। সম্পত্তির একটা বড় অংশ নির্দিষ্ট উত্তরাধিকারীদের দেওয়ার পর যা বেঁচে যায়, সেটা ওই গোত্রের পুরুষ আত্মীয়রা পান। রাইট। এই রক্ষা কবচ হিসাবে কাজ করা পুরুষ আত্মীয়দেরই আইনি ভাষায় আসাবা বলা হয়। অর্থাৎ হানাফি আইনে পুরুষসূত্রীয় আত্মীয়রা পরিবারের সম্পত্তির একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করেন। তাদের ধারণা হল, বিপদের দিনে যেহেতু এই চাচা, ভাই বা ভাতিজারা এসে পরিবারের হাল ধরবে, তাই সম্পত্তির উদ্বৃত্ত অংশটুকু তাদেরই প্রাপ্য। ফ্যামিলির অর্থনৈতিক সুরক্ষার মডেল। কিন্তু শিয়া আইনে তো পুরো দৃশ্যপটই অন্যরকম, তাই না? সম্পূর্ণ ভিন্ন। শিয়া আইন উত্তরাধিকারের ক্ষেত্রে প্রাক ইসলামিক গোত্রীয় প্রথা বা এই আসাবা নীতিকে একেবারে গোড়া থেকে বাতিল করে দেয়। তার মানে তারা প্রাচীন আরবের ওই গোত্রীয় প্রথাকে আধুনিক সমাজের জন্য প্রযোজ্য মনে করে না। একদমই না। তারা কোরআনের একেবারে আক্ষরিক ব্যাখ্যার ওপর জোর দেয়, যেখানে উত্তরাধিকারের মাপকাঠি হিসাবে পুরুষ বা নারী সত্রীয় আত্মীয়দের মধ্যে কোনো কৃত্রিম পার্থক্য করা হয়নি। তাহলে শিয়া আইনের সম্পত্তির উত্তরাধিকার কিভাবে নির্ধারিত হয়? শুধুমাত্র রক্তের সম্পর্কের নৈকট্যের ভিত্তিতে। রক্তের সম্পর্ক যার যত কাছে, সম্পত্তিতে তার অধিকার তত বেশি, সে পুরুষ হোক বা নারী। এই রক্তের নৈকট্যের হিসাবটা তারা কিভাবে করে? এর কি কোনো নির্দিষ্ট কাঠামো আছে? হ্যাঁ, অত্যন্ত সুনির্দিষ্ট একটি কাঠামো আছে। রক্তের নৈকট্যের ওপর ভিত্তি করে শিয়া আইন উত্তরাধিকারীদের ৩টি সুনির্দিষ্ট শ্রেণীতে বা ক্লাসে ভাগ করেছে। আচ্ছা। প্রথম শ্রেণীতে থাকেন পিতামাতা এবং মৃত ব্যক্তির সন্তান-সন্ততি। দ্বিতীয় শ্রেণীতে থাকেন দাদা-দাদি, নানা-নানি এবং ভাই-বোন ও তাদের সন্তানরা। আর তৃতীয় শ্রেণীতে থাকেন চাচা, মামা, ফুফু, খালা এবং তাদের সন্তানরা। এই শ্রেণীবিভাগের মূল নিয়মটা কি? এখানকার সবচেয়ে কঠোর এবং মৌলিক নিয়মটি হল, প্রথম শ্রেণীর একজন সদস্যও যদি বেঁচে থাকেন, তবে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কেউ এক কানাকড়ি সম্পত্তিও পাবেন না। রক্তের নৈকট্যই এখানে শেষ কথা। দাঁড়ান, বিষয়টা তাহলে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখা যাক। হ্যাঁ, বলুন। ধরুন, একটা পরিবারে একজন ব্যক্তি মারা গেলেন। উত্তরাধিকারী হিসেবে তিনি শুধুমাত্র তার এক কন্যা এবং আপন এক ভাইকে রেখে গেলেন। এই একই পরিস্থিতিতে দুটি ভিন্ন আইনে সম্পত্তির ভাগাভাগি ঠিক কিভাবে হবে? এই উদাহরণটি দিয়েই মতাদর্শগত সংঘাতের বাস্তব চিত্রটা সবচেয়ে সহজে বোঝা যায়। যদি মৃত ব্যক্তি হানাফি আইনের অনুসারী হন, তবে তার কন্যা একজন নির্দিষ্ট অংশভোগী হিসেবে সম্পত্তির ঠিক অর্ধেক বা 2 ভাগের 1 ভাগ পাবেন। আর মৃত ব্যক্তির ভাই? যেহেতু তিনি পুরুষসূত্রীয় আত্মীয় বা আসাবা, তিনি মূলত পরিবারের সেই রক্ষা কবচের ভূমিকায় অবতীর্ণ হবেন। তাই কন্যাকে অর্ধেক দেওয়ার পর সম্পত্তির যে বাকি অর্ধেক উদ্বৃত্ত থাকবে, সেই পুরোটা ওই ভাই পেয়ে যাবেন। কিন্তু মৃত ব্যক্তি যদি শিয়া আইনের অনুসারী হতেন, তাহলে কি এই ভাই অর্ধেক সম্পত্তি পেতেন না? এক্কেবারেই কিছুই পেতেন না। কিছুই না? না,
শিয়া আইনে কন্যা হলেন প্রথম শ্রেণীর উত্তরাধিকারী, অন্যদিকে ভাই হলেন দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী। আচ্ছা, যেহেতু শিয়া আইনে প্রথম শ্রেণীর একজন সদস্যের উপস্থিতিতে দ্বিতীয় শ্রেণীর সবাই উত্তরাধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হন, ঠিক ধরেছেন। তাই এই ক্ষেত্রে ভাই কোনো সম্পত্তি পাবেন না। কন্যা প্রথমে তার নির্দিষ্ট অর্ধেক অংশ পাবেন, এরপর যেহেতু প্রথম শ্রেণীর আর কোনো উত্তরাধিকারী নেই, তাই সম্পত্তির বাকি অর্ধেকও পুনরায় ওই কন্যার কাছে ফিরে যাবে। অর্থাৎ শিয়া আইনে এই নির্দিষ্ট পরিস্থিতিতে কন্যা একাই সম্পূর্ণ সম্পত্তির নিরঙ্কুশ মালিক হবেন, ভাই পুরোপুরি বঞ্চিত হবেন। একদম তাই। এটা তো সত্যিই অভাবনীয়। একই ঐশ্বিক উৎস, কিন্তু ব্যাখ্যামূলক পার্থক্যের কারণে একটা পরিবারের পুরো ভবিষ্যতই বদলে যেতে পারে। হানাফি আইনে যেখানে ভাই অর্ধেক সম্পত্তি পেয়ে যাচ্ছে এবং সম্পদ বৃহত্তর পুরুষসূত্রীয় আত্মীয়দের মাঝে ছড়িয়ে পড়ছে, শিয়া আইনে সেখানে সেই ভাই কিছুই পাচ্ছে না এবং সম্পদ একান্তই রক্তের নৈকট্যের ভিত্তিতে নিকটতম পরিবারের মধ্যেই কেন্দ্রীভূত থাকছে। এই কাঠামোগত প্রভাব একটি পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ডকেই তো পুরোপুরি আলাদা দুটি রূপ দেয়। ঠিক বলেছেন, এবং এই পার্থক্যটি আমাদের বুঝতে সাহায্য করে যে আইনের এই সূক্ষ্ম ব্যাখ্যাগুলো কিভাবে একটি নির্দিষ্ট সমাজের আর্থসামাজিক কাঠামোকে টিকিয়ে রাখে। হানাফি ব্যবস্থাটি একটি সম্প্রসারিত পরিবারের সুরক্ষার কথা ভাবে, যেখানে মনে করা হয় চাচা বা ভাই বিপদের সময় পরিবারের পাশে দাঁড়াবেন, তাই অর্থনীতিতেও তাদের ভাগ থাকা উচিত। আর ফ্যামিলির অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এখানে দূরের আত্মীয়দের অর্থনৈতিক সুরক্ষার চেয়ে নিজের সন্তানের সুরক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অসাধারণ একটা বিশ্লেষণ। উত্তরাধিকারের এই জটিল সমীকরণের বাইরে গিয়ে সম্পত্তির সুরক্ষায় ব্যক্তি নিজে বেঁচে থাকতে কিছু আইনি পদক্ষেপ তো নিতে পারেন। গৌছুল আলমের বইয়ে চুক্তিভিত্তিক বা হস্তান্তরযোগ্য আইনের ক্ষেত্রে চমৎকার কিছু বিষয়ের উল্লেখ আছে। যেমন উইল করা বা ওসিয়ত করা। হ্যাঁ, সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে একজন মুসলিম তার মোট সম্পত্তির সর্বোচ্চ 1/3 বা 3 ভাগের 1 ভাগ উইল করতে পারেন। এর বেশি কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমার প্রশ্ন হল, নিজের রোজগার করা সম্পত্তি আমি চাইলে পুরোটা উইল করতে পারবো না কেন? এটি ব্যক্তি স্বাধীনতা এবং পারিবারিক নিশ্চয়তার মধ্যে একটি চমৎকার আইনি ভারসাম্য। এই 1/3 বাধ্যবাধকতা কেন রাখা হলো, তার পেছনের দর্শনটি খুব গভীর। মানুষের মন পরিবর্তনশীল, এই জন্য? ঠিক তাই। মৃত্যুর আগে কেউ হয়তো কোনো কারণে পরিবারের ওপর রাগের বশবর্তী হয়ে বা অতিরিক্ত আবেগের কারণে তার জীবনের সব সঞ্চয় কোনো বাইরের মানুষকে বা প্রতিষ্ঠানকে দিয়ে যেতে চাইতে পারেন। কিন্তু আইন এখানে একটা শক্ত দেওয়াল তুলে দেয়। আইন বলছে আপনার সম্পত্তির ওপর আপনার অধিকার আছে ঠিকই, তাই আপনি চাইলে 1/3 নিজের ইচ্ছা অনুযায়ী উইল করতে পারেন। কিন্তু আপনার বৈধ উত্তরাধিকারীদেরও তো একটি অর্থনৈতিক অধিকার আছে। তাই বাকি 2/3 সম্পত্তি অবশ্যই আইনি উত্তরাধিকারীদের জন্য অক্ষত রাখতে হবে, যাতে পরিবারের সদস্যরা হঠাৎ করে নিঃস্ব বা গৃহহীন না হয়ে পড়ে। এটি মূলত আইনি অস্পষ্টতা এবং ভবিষ্যতের পারিবারিক বিবাদ কমানোর একটা দারুণ উপায়। উইল ছাড়া বেঁচে থাকতে সরাসরি সম্পত্তি দান বা হেবা করার ক্ষেত্রেও তো কিছু নির্দিষ্ট আইনি সীমানা আছে। হ্যাঁ, আছে। যেমন চুক্তিভিত্তিক আইনের একটা বড় নিয়ম হল, কোনো অজাত ব্যক্তিকে, অর্থাৎ যে শিশু এখনও পৃথিবীতে জন্মায়নি, তাকে সরাসরি কোনো সম্পত্তি হেবা বা দান করা যায় না। এটা কেন? মানুষ তো তার অনাগত নাতিনাতনির জন্য সম্পত্তি দিয়ে যেতে চাইতেই পারে। চাইতে পারে, কিন্তু চুক্তিমূলক আইনের দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় ধরনের আইনি শূন্যতা তৈরি করে। সম্পত্তি হস্তান্তরের বা হেবা করার মৌলিক শর্ত হল 3টি। কি কি? দাতা সম্পত্তি দানের প্রস্তাব দেবেন, গ্রহীতা সেটি গ্রহণ করবেন এবং দাতা সম্পত্তির দখল গ্রহীতার কাছে হস্তান্তর করবেন। এখন ভাবুন তো, যে ব্যক্তি এখনও জন্মায়নি তার পক্ষে সম্পত্তি গ্রহণ করা বা তার দখল বুঝে নেওয়ার কিভাবে সম্ভব? আসলেই তো, তার তো কোনো আইনি অস্তিত্বই তৈরি হয়নি তখনও। ঠিক তাই। যদি অজাত কাউকে সম্পত্তি দান করার সুযোগ থাকত, তবে সেই সম্পত্তির মালিকানা দীর্ঘদিন ধরে ঝুলে থাকত। কে সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে, কে এর ট্যাক্স দেবে, কে এর সুবিধা ভোগ করবে, এসব নিয়ে চরম আইনি অস্পষ্টতা এবং জটিলতা তৈরি হতো। সম্পত্তিটি একটি ফ্রিজ বা জমে থাকা অবস্থায় চলে যেত, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। একদম তাই। সম্পত্তির মালিকানাকে সবসময় সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত রাখার জন্যই চুক্তিমূলক আইনে অজাত ব্যক্তিকে সরাসরি দান করা অবৈধ করা হয়েছে। চমৎকার।
ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা ঐতিহাসিক বিবর্তন থেকে শুরু করে উত্তরাধিকারের সূক্ষ্ম হিসাব নিকাশ এবং সম্পত্তির হস্তান্তরের সীমানা নিয়ে যে বিস্তারিত আলোচনা করলাম, এবার যদি তার একটা সারমর্ম বা সংশ্লেষণ কানি, তাহলে পুরো চিত্রটা কেমন দাঁড়ায়? যদি আমরা পুরো বিষয়টিকে একত্রিত করি তাহলে দেখব ভারতীয় উপমহাদেশে মুসলিম আইন কেবল একটি স্থির বা একমুখী নিয়মের সমষ্টি নয়। ঔপনিবেশিক প্রভাব এবং ব্রিটিশ বিচারকদের সাথে সংঘাত থেকে শুরু করে নানা আন্দোলন ও আইন প্রণয়নের মাধ্যমে এটি আজকের এই সুনির্দিষ্ট রূপ পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এর ব্যাখ্যামূলক পার্থক্য বা ডক্ট্রাইনাল ক্ল্যাশেস। ঠিক, হানাফি এবং শিয়া আইনের উত্তরাধিকার নীতির তুলনামূলক আলোচনা থেকে আমরা পরিষ্কার দেখেছি কিভাবে একই মূল উৎস থেকে উৎসারিত হওয়া সত্ত্বেও কেবল ব্যাখ্যামূলক পার্থক্যের কারণে পারিবারিক আইনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আইনি নিশ্চয়তা তৈরি হয়। অর্থাৎ হানাফি আইন নিশ্চিত করে যে পরিবারের সম্পদ একটি বৃহত্তর সীমানায় বণ্টন হবে, যা বৃহত্তর গোষ্ঠীকে অর্থনৈতিক নিরাপত্তা দেয়। অন্যদিকে শিয়া আইন নিশ্চিত করে যে সম্পদ কেবল নিকটতম রক্তের সম্পর্কের মধ্যেই কেন্দ্রীভূত থাকবে, যা একক পরিবারকে শক্তিশালী করে। দুটি চিন্তাধারাই তাদের নিজেদের জায়গায় আইনি নিশ্চয়তা প্রদান করছে, কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে। একেবারে নিখুঁত সংশ্লেষণ। আর এই ঐতিহাসিক এবং আইনি জ্ঞানগুলো কিন্তু শুধু আইনের বইয়ের পাতায় আটকে নেই। বর্তমান যুগে আধুনিক সমাজে পারিবারিক সম্পত্তির বাটোয়ারা, আইনি অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মকে আইনি অস্পষ্টতা থেকে সুরক্ষিত রাখার জন্য এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা অপরিহার্য। সত্যি তাই। পুরনো দিনের মানুষেরা তাদের সময়কার জটিলতাগুলো নিজেদের মতো করে সমাধান করেছেন। কিন্তু ভেবে দেখুন তো, 1000 বছর আগে ইজমা বা কিয়াসের মতো নীতি দিয়ে তৎকালীন আইন বিশারদেরা যেভাবে সে সময় সমস্যার সমাধান করেছিলেন, বর্তমান সময়ের একদম নতুন সমস্যাগুলোর ক্ষেত্রে তা কিভাবে কাজ করবে? মানে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর কথা বলছেন? হ্যাঁ, ভবিষ্যতে যখন ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সির মতো অস্পৃশ্য সম্পত্তির উত্তরাধিকার নিয়ে আইনি লড়াই শুরু হবে, কিংবা কৃত্রিম প্রজনন বা আর্টিফিশিয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে জন্ম নেওয়া সন্তানের সম্পত্তির অধিকারের প্রশ্ন উঠবে, যার কোনো উল্লেখই সেই প্রাচীন উৎসগুলোতে নেই, তখন ভবিষ্যতের আইন বিশারদেরা কিভাবে এই একই নীতিগুলো ব্যবহার করে নতুন প্রজন্মের জন্য আইনি নিশ্চয়তা তৈরি করবেন? উত্তরটা হয়তো ভবিষ্যতই আমাদের বলে দেবে। আজকের মতো এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।